পায়ে হেঁটে গ্রামের শেষ প্রান্তে চলে এসেছে ঋত্বিক। আকাশে সূর্য ডোবার মুখে, পাখির ডাক থেমে গেছে। বটগাছের ছায়া লম্বা হয়ে পড়েছে নালার ধারে। হঠাৎ একজন বৃদ্ধা পথ অবরোধ করেন। ও পথের দিকে যাস না বাবা, ওই গাছটা, ওখানে রাতে কেউ থাকে না। দাদার ছেলে গেল আর ফিরলো না। কে ফিরল না ঠাকুমা? গাছটা তো একটা বট গাছ, এমন তো সব গ্রামেই থাকে। ও গাছ নয় বাবা, ওটা ছায়ার গাছ। সন্ধ্যের পর যার ছায়ায় পড়ে সে আর নিজের ছায়া ফিরে পায় না। পেছনে কোথাও এক অদ্ভুত আওয়াজ, না পশু না মানুষ, গর্জনের মতো আবার কান্নার মতো। এটা কি ঠাকুমা? কিছু শুনিসনি? চল ঘরে চল, প্রদীপটা জেলে দি, রাতটা লম্বা হবে আজ। আলো কমতে থাকে। দূরের বটগাছের দিক থেকে ঝোপের ভেতর কিছু একটা নড়ে ওঠে। ঋত্বিক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। গা ছমছমে নিস্তব্ধতা। মুরগির পথ নামে পরিচিত একটি পথের কথা বলে, যেখানে গোধূলির সময় একা ভ্রমণকারী লোকেরা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় বলে জানা গেছে। বয়স্করা বনে বাঁশি বাজানোর বিরুদ্ধে সতর্ক করে দেন। বলা হয় এটি হারিয়ে যাওয়াকে ফিরে ডাকে। গ্রামবাসীরা প্রায়শই রাতে দূরের আর্তনাদ সম্পর্কে কথা বলে। অন্য কোনো পরিচিত প্রাণীর আওয়াজ নয়। সূর্যাস্তের সময় বেশিরভাগ ঘরই বন্ধ থাকে এবং সন্ধেবেলা নিম পাতা ও হলুদের ধোঁয়া পোড়ানোর আচার পালন করা হয়। শুকিয়ে যাওয়া নলুয়া নদীর ধারে একটি বিশাল বটগাছকে লোকেরা অভিশপ্ত বলে মনে করে। লোকেরা বলে যে দুর্ভিক্ষের সময় এক গর্ভবতী মহিলা সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এর ছায়ায় জন্ম নেওয়া যে কোনো শিশু 1 বছর বয়সের আগেই মারা যায়। ধান, কলকাতা, এক কফি শপের সন্ধে। 3 বন্ধু অয়ন, নীল ও তীর্থ বসে আছে কফি শপের এক কোণে। এসব কাগজ না ভাই, এটা আমার দাদুর পুরনো ডায়েরি থেকে পাওয়া। তুই বলছিস ঝাড়গ্রামের নিচে রাজাদের গুপ্তধন লুকানো? সিরিয়াসলি? এটা নিছক লোককথা না, আমি এই প্রতীকের কথা পড়েছি এক পুরানো বইয়ে। অয়ন ব্যাগ থেকে একটা পুরনো মানচিত্র বের করে। একদিকে রাজবাড়ির চিহ্ন, অন্যদিকে জঙ্গলের প্রতীক। দাদু বলতেন রাজাদের ধন আছে, কিন্তু তার পাহারাদাররা এখনো ঘুমায় না। শুরুতেই যদি ভয় পাও তাহলে চলাটা বৃথা। আমি তো বলি আমরা যাই। পরদিনই তারা বেরিয়ে পড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ট্রেন থেমেছে। কুয়াশা ছাওয়া সকাল। 3 বন্ধু নামে। লোকজন তাকিয়ে দেখে, যেন কিছুর পূর্বাভাস। ঝাড়গ্রামের অনেক কাহিনী আছে ভাই, সবই নাকি সাপ দিয়ে ঢাকা। তোর গল্প শুরু করিস না আবার। তারা 3 জন এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর নিজেদের মধ্যে রাজবাড়ির ইতিহাস নিয়ে গল্প করছিল। সেখানেই তাদের সাথে আলাপ হয় ঋত্বিকের। সেও ভীষণ আগ্রহী এসব বিষয়ে। তারা প্রবেশ করে রাজবাড়ির সামনে। এই বাড়ির অনেক দরজা এখন খুলে না, কেউ গেলে আর ফিরে আসে না। আমাদের ফিরতেই হবে, কারণ আমরা শুধু ধন খুঁজছি না, ইতিহাসও খুঁজছি। এই যে এই বাক্সে কি একটা চাবি থাকার কথা ছিল না? সুড়ঙ্গের রক্ষা করে যে রাজরক্ত, যার হৃদয় পবিত্র, সেই পারবে ছুতে রত্ন। চোখে আগুনের ঝিলিক। প্রথমবার রত্ন শব্দে 3 জনেরই চোখ জ্বলজ্বল করে ওঠে। তারা স্থানীয় লোকজনের নিষেধ অমান্য করে রাতে এক গোপন পথে জঙ্গলের ভিতর ঢোকে। হঠাৎ দূরে কোথাও শোনা যায় বাঁশির আওয়াজ, পেঁচার ডাক। এই জায়গায় কিছু একটা আছে, আমি অনুভব করছি। একটু দূরে গাছের ছায়া যেন নড়ছে। তারা পায় এক গুহার মুখ, যেটা মানচিত্রে চিহ্নিত ছিল না। ভেতরে চল, এটা নিশ্চিত একটা সুড়ঙ্গ। এই রাজবাড়ি একসময় ছিল ঝাড়গ্রাম রাজাদের গর্ব, আর এখন এটা রহস্য। রাজা শিবেন্দ্র নারায়ণই শেষবার এই ধনের নাম করেছিলেন। তারপর থেকে কেউ। একটি ভাঙা পাথরের মূর্তি,
মুখ কাটা, গায়ে অদ্ভুত প্রতীক। এই লোকটা তো মানচিত্রে থাকা চিহ্নটার পাশে ছিল। কে উনি? রাজা শশাঙ্ক নারায়ণ, যার সময় শোনা যায় রাজবাড়িতে গুপ্ত সুড়ঙ্গ কাটা হয়েছিল। তারা খুঁজে পায় একটি বন্ধ ঘর, দরজায় তালা। এই চাবিটা ঘরে পুরনো পাণ্ডুলিপি, তামার ফলক, আর একটি দেওয়ালের মাঝখানে অদ্ভুত একটি আয়না। আয়নার গায়ে খোদাই, রূপ দেখে নয়, হৃদয় দেখ। এটা একটা ধাঁধা। হয়তো এই আয়না শুধু দেখার নয়, কিছু প্রকাশ করার পথ। তারা স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে দেখা করে, যিনি রাজ পরিবারে কাজ করতেন। এক রাতে একটা আত্মা ছুটে বেড়াতো এই প্রাসাদে। শোনা যায় সে নাকি রত্ন খুঁজছিল। আবার শুরু হলো ভূতের গল্প। এইসব লোককথা একটা বাস্তব ইতিহাসের ছায়া, আমাদের সেটা ভাঙতে হবে। তারা মেঝের পিছনে পাথরের সিঁড়ি খুঁজে পায়, যা নিচে ভূগর্ভস্থ দিকে চলে যায়। শুধু জ্ঞান নয়, চরিত্রই চাবি। দেওয়ালে খোদাই, সত্য হৃদয়ে যার, সেই পারবে অভিশাপ হতে পার। তারা এসে পৌঁছায় এক বিশাল গেটের সামনে, যেখানে 3টি প্রতীকের ছাঁচ রয়েছে, 3 জনের হাত মানচিত্রে রাখার প্রতীকের মতোই। এই গেট খুললে কি আসবে তা জানি না, কিন্তু আমি প্রস্তুত। এটা শুধু গুপ্তধনের অভিযান না, এটা আমাদের আত্মারও পরীক্ষা। শোনা যায় এক দমকা বাতাসের শব্দ। তারপর তারা দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের গেটের সামনে, যার গায়ে খোদাই করা 3টি প্রতীক। আলো কম, 3 প্রতীক, যেন এই 3 জনেরই জন্য। তো একেবারে খুলে ফেলি না? ভোর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো নাকি? তারা 3 জন তাদের হাত প্রতীক অনুযায়ী রাখে। হাত রাখার পর গেট থেকে ধোঁয়া বের হয়। তারপর ধীরে ধীরে দরজা খুলে যায়। তারা প্রবেশ করে এক বিশাল হল ঘরে। ছাদের দিকে লণ্ঠনের মতো আলো ঝুলছে। চারদিকে বই, পুরনো স্ক্রল, আর মাঝখানে পাথরের টেবিলে একটি মোটা খাতা। এই জায়গাটা, এটা শুধু লাইব্রেরি না, এটা যেন একটা স্যাক্রেড আর্কাইভ। রাজবংশের শিকড় এখানে লেখা। দেখ এই নামটা, রুদ্র নারায়ণ দেব। একটা দরজা হঠাৎ খুলে যায়। এক পাশে এক পুরনো কাঠের দরজা, পাশের লেখা, অভিশপ্ত জ্ঞান, প্রবেশ নিষিদ্ধ। আমরা এত দূর এসেছি, নিষেধ আমাদের জন্য নয়। এটা সেই তন্ত্রবিদ্যার ঘর। এই বইগুলোর কিছু বেঁচে আছে শুধু অভিশাপে। তারা ঘরে ঢোকে। বাতাস ঠান্ডা, বইয়ের গায়ে নীলাভ আলো জ্বলছে। হঠাৎ একটি বইয়ে হাত রাখলে বিদ্যুৎ ছুটে যায় গায়ে। এগুলো জীবন্ত স্মৃতি। এটা শুধু লেখা নয়, এটা রক্ষিত শক্তি। একটি বইয়ের ভেতরে কাচের নিচে রাখা একটি নীল রত্ন। হঠাৎ আলো নিভে যায়। তারপর তারা বাইরে আসে। নীল বই নিয়ে চলে আসে। অয়ন হাত ধরে রেখেছে রত্নের অবস্থান সংক্রান্ত নোটে। এই রত্নটাই অভিশপ্ত রত্ন, যার পাহারা তার আত্মা। উফ, আমার মনে হচ্ছে আমরা শুধু ইতিহাস খুঁজছি না, যেন ঘুমন্ত শক্তিকেও জাগিয়ে ফেলছি। তারা ফিরে আসে ওপরে। রাত গভীর, চাঁদ ঢাকা। হঠাৎ দেখা যায় দূরে রাজবাড়ির ছাদে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমাদের উপর নজর রাখা হচ্ছে, এখনো কেউ এখানেই আছে। 3 জন নীল রত্ন এবং নোট নিয়ে লাইব্রেরির টেবিলে বসে আছে। এই চিহ্নটা দেখেছিস? একটা গম্বুজ আর ত্রিকোণ সিঁড়ির রূপরেখা। এটা ভূগর্ভস্থ কোনো স্তরের দিকে ইঙ্গিত দিচ্ছে। মানে সুড়ঙ্গ? বইয়ের পাতায় আঁকা, অভিশপ্ত রত্ন একমাত্র নিচের পথেই যাবে মুক্তির দিকে। তারা রাজবাড়ির দক্ষিণ দিকে এক পুরনো ইটের দেওয়াল খুঁজে পায়, যেখানে চাপ দিলে একটি গোপন দরজা খুলে যায়। তারা প্রবেশ করে সুড়ঙ্গে। ছাদ নিচু, মাঝখানে পাথরের খাঁজে গাঁথা প্রতীক, তান্ত্রিক, বৈদিক আর রাজার চিহ্ন একসাথে। 3 শক্তি, বুদ্ধি, সাহস আর ত্যাগ একত্র না হলে বন্ধ পথ।
একটা জায়গায় পৌঁছে তারা দেখতে পায় তিনটি পথ, এক বামে, এক ডানে আর এক সোজা। আসল পথটা বেছে নিতে হবে, ভুল হলে হয়তো আর কেউ ফেরত যাবে না। নীল একা বাম দিকের পথ নেয়। হঠাৎ মেঝে নিচে দেবে যায়। সে কোনো রকমে এক চৌকো পাথরের উপর দাঁড়িয়ে থাকে। দেওয়াল থেকে তীর বের হয়, বাতাসে ছায়া ভেসে বেড়ায়। নীল, পিছনে এসো, এটা ভুল পথ। নীল কোনো রকমে ফিরে আসে। তারা এবার ডান পথে যায়। এখানে এক অদ্ভুত মূর্তি, যার এক চোখে রত্ন বসানো, তার নিচে লেখা, যে চোখ সত্য দেখে সেই পথ জানে। অয়ন মূর্তির চোখে তাকালে দেওয়ালে পথের ছায়া ফুটে ওঠে, সোজা পথই সঠিক। তারা পৌঁছায় এক বিশাল গম্বুজাকৃতির কক্ষে। চারপাশে দাগ, পুরনো পাথরের প্রতীক, মাঝখানে চক্রের মতো নকশা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। এক ছায়া মূর্তি প্রবেশ করে। পুরনো রাজার আকৃতি, রক্তচক্ষু ভেসে আছে বাতাসে। কে সাহস করেছো আমার অভিশপ্ত সম্পত্তির খোঁজে আসতে? আমরা তোমার ধন নিতে আসিনি, সত্য সামনে আনতে এসেছি। রাজার আত্মা প্রত্যেকের দিকে তাকায়। তোমাদের উদ্দেশ্য পরীক্ষা করতে হবে, যদি মিথ্যা থাকে এখানেই চিরঘুম। কক্ষ কাঁপতে থাকে, পাথর খসে পড়ে, তিনজন হাত ধরাধরি করে। আমরা ইতিহাসকে বাঁচাতে এসেছি, সত্যই আমাদের অস্ত্র। আলো জ্বলে ওঠে। ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়। কক্ষের মাঝখানে খুলে যায় আর একটি দরজা। তারা দাঁড়িয়ে আছে এক স্বর্ণমণ্ডিত দরজার সামনে। দরজার গায়ে লেখা, অভিশপ্ত রত্নের মুক্তির দ্বার। তিনজনের চোখে একসাথেই ভয় ও উৎসাহ। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভিতর থেকে আলো ও শীতল হাওয়া বের হচ্ছে। তিন বন্ধু কাঁপা কাঁপা পায়ে ভেতরে এগিয়ে যায়। কক্ষটা গোলাকার, ছাদে নীল রঙের পাথর দিয়ে তৈরি চক্র, মাঝখানে বিশাল থামের উপর বসানো এক উজ্জ্বল রত্ন, নীল রত্ন। এটাই সেই অভিশপ্ত রত্ন যার জন্য রাজবংশ ধ্বংস হয়েছিল। কিন্তু কেন? একটা রত্ন কি এত শক্তিশালী? অয়ন এগিয়ে গিয়ে রত্ন ছোঁয়ার চেষ্টা করলে চারদিক অন্ধকার হয়ে যায়। শোনা যায় এক বিষণ্ণ চিৎকার। হঠাৎ রাজার আত্মা উপস্থিত হয়। এটা শুধু রত্ন নয়, আমার কাছে এটা একটা বিশ্বাসঘাতকতার স্মৃতি। দেখা যায় অতীতে এক বিশ্বস্ত মন্ত্রী রত্ন চুরি করে পালাচ্ছে। রাজা তাকে ধরে ফেললেও ক্ষমা করে দেয়, কিন্তু সেই মন্ত্রী রাজাকে হত্যা করে। তিন বন্ধুকে একটি কাল্পনিক রাজার আসনে দাঁড় করানো হয়। চারপাশে মৃত যোদ্ধার ছায়া। একটি গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তোমরা যদি সত্যের পক্ষে হও তবে প্রমাণ দাও। আমরা কোনো লোভ বা ক্ষমতার জন্য আসিনি। আমরা জানতে চাই কেন এই সত্য চাপা পড়ে গেল। অয়ন হাত তুলে শপথ নেয়। নীল রত্নের আলো তার দিকে নেমে আসে। রত্ন ভেঙে পড়ে না, বরং চারপাশে এক ধরনের নীল আবরণ তৈরি হয়, যা শুধুমাত্র তাদেরকে রক্ষা করছে। তোমরা নিঃস্বার্থ, তাই আজ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইতিহাসের গোপন সত্য। রত্নের নিচ থেকে বেরিয়ে আসে এক প্রাচীন লোহার বাক্স, যাতে একটি ডায়েরি, কিছু স্বর্ণমুদ্রা এবং একটি রাজদরবারের শিলমোহর। তিনজন ধূলিমাখা মুখে উঠে আসে রাজবাড়ির উঠোনে। আজ আমরা শুধু এক অভিশপ্ত ইতিহাস খুঁজে পেলাম না, তাকে মুক্ত করলাম। এটাই হলো সত্যের প্রাপ্তি, যখন কেউ তার বিনিময়ে কিছু চায় না। তারা নীল রত্ন ও ডায়েরি স্থানীয় হেরিটেজ রিসার্চ সোসাইটির হাতে তুলে দেয়। একজন বয়সপ্রাপ্ত মহিলা গবেষক বলেন, তোমরা যা করেছ তা শুধু ইতিহাস নয়, এটা একটা সাহসের কাজ। তারা রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে তাকায়। দূরে রাজা রুদ্রনারায়ণের আত্মা একবার মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে মিলিয়ে যায়। সত্য হয়তো মাটির নিচে চাপা পড়ে,
কিন্তু একদিন ঠিক জেগে ওঠে। ইতিহাস চুপচাপ থাকলেও কথা বলে। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে আসার জন্য।